সবাইকে স্বাগত। যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো অথবা মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা, এই অধ্যায়টি নিয়ে আজ আমি আলোচনা করব। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের শর্ট প্রশ্ন উত্তর সহ আলোচনা করব, সঙ্গে 2 ও 3 নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেইগুলো কিন্তু সাজেশন করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব উপকারে আসবে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এর আগে আমি তোমাদের জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় আলোচনা করেছি। যারা ভিডিওটা দেখোনি দেখে নিও, ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে লিঙ্কগুলো পেয়ে যাবে। তা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মোট 35টি 1 নম্বরের প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি, সঙ্গে 25টি 2 ও 3 নম্বরের প্রশ্ন রেখেছি। প্রথমেই যে শর্ট প্রশ্নগুলো রেখেছি সেগুলো উত্তর সহ আলোচনা করেছি, দেখে নাও। 1 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 44টি বা 22 জোড়া। ঠিক আছে, এর সঙ্গে মনে রাখবে মানুষের অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমের সংখ্যা 2টি বা 1 জোড়া। নেক্সট প্রশ্ন 2 নম্বর কি বলছে, মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায় তা হলো, সঠিক উত্তর হয়ে যাবে অ্যানাফেজ। মনে রাখবে অ্যানাফেজ দশায় কিন্তু এই ঘটনাগুলো ঘটে। এর সঙ্গে মনে রাখবে নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে টেলোফেজ দশায়। ঠিক আছে, শর্ট প্রশ্ন আসতে পারে, মনে রাখবে। আরও পড়বে ক্রোমোজোমগুলি সুস্পষ্ট হয়, মোটা হয় এবং গণনা করা যায়, এটাও কিন্তু হয়ে যাবে মেটাফেজ দশায়। এই যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে মনে রাখবে হিসাবে দিয়েছি, এইগুলো দেওয়ার কারণ হলো তোমরা যাতে এগুলো প্র্যাকটিস করো। এইগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এমসিকিউ, তারপরে শূন্যস্থান, সত্য মিথ্যা, স্তম্ভ মিলকরণ। এই জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আমি নিচের দিকে মনে রাখবে হিসাবে লিখে দিয়েছি। তোমরা এগুলো পড়ে নিও, খুব গুরুত্বপূর্ণ এইগুলো। বিশেষ করে এই যে ক্রোমোজোমগুলি মোটা হয় কোন দশায় খুব আসে পরীক্ষায়, মেটাফেজ দশায়। 3 নম্বর প্রশ্ন কি বলছে, কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে, উত্তর হয়ে যাবে এস দশা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি প্রশ্নে ধরো এমসিকিউ আসলো সেখানে এস দশা উল্লেখ নেই, তাহলে উত্তর হয়ে যাবে ইন্টারফেস দশা। ঠিক আছে, আর যদি এস দশা থাকে তাহলে এস দশায় লিখবে। এর সঙ্গে মনে রাখবে G0 দশাকে বন্দি দশা বা সুপ্ত দশা বলা হয়। কারণ কি, কোষচক্রটি G0 দশায় থেমে যায়। এখন যদি বলা হয় G0কে বন্দি দশা বা সুপ্ত দশা বলা হয় কেন, সেক্ষেত্রে উত্তরটা এভাবে লিখবে যে G0 দশায় কোষচক্র থেমে যায়, তাই G0 দশাকে বন্দি দশা বলা হয়। 4 নম্বর প্রশ্ন কি বলছে, মানুষের জনন কোষে অথবা শুক্রাণু ও ডিম্বাণুতে অটোজোমের সংখ্যা হলো, সঠিক উত্তর হয়ে যাবে 22টি। ঠিক আছে, এখানে কিন্তু প্রশ্ন ভেঙে ভেঙে আসতে পারে, যেহেতু একই উত্তর হবে তাই আমি দুটো প্রশ্ন এক করে দিয়েছি। প্রশ্ন হতে পারে মানুষের জনন কোষের ক্রোমোজোমের সংখ্যা কত, উত্তর হবে 22টি, অথবা শুক্রাণু ও ডিম্বাণুতে অটোজোমের সংখ্যা কত, সেক্ষেত্রে উত্তর হবে 22টি। এর সঙ্গে মনে রাখবে মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হলো, সঠিক উত্তর হয়ে যাবে 23টি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন কি বলছে, ডিএনএ এর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন কে, সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 6 নম্বর কি বলছে, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে, সঠিক উত্তর হয়ে যাবে, দেখতেই পাচ্ছ যেহেতু মিওসিস কোষ বিভাজন উদ্ভিদ এবং প্রাণী উভয় দেহে ঘটে, তাই আমাদের উত্তর দুটো হবে। উদ্ভিদ দেহের ক্ষেত্রে রেণু মাতৃকোষ আর প্রাণী দেহের ক্ষেত্রে জনন মাতৃকোষ। খুব ভালোভাবে মনে রাখবে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা প্রশ্ন কিন্তু শর্ট হিসাবে পরীক্ষায় পেয়ে যাবে। এর সঙ্গে মনে রাখবে মাইটোসিস কোষ বিভাজন দেহ মাতৃকোষে ঘটে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন কি বলছে, কোন প্রকার কোষ বিভাজনে বেম তন্তু বা স্পিন্ডল গঠিত হয় না, সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাইটোসিস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন কি বলছে, একটি প্রাণী কোষের বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে, সঠিক উত্তর দেখতেই পারছো, উত্তর হবে অপত্য কোষ সৃষ্টি হবে না, বরং বহু নিউক্লিয়াসযুক্ত সিনসাইটিয়াম গঠিত হবে। 9 নম্বর প্রশ্ন কি বলছে, ডিএনএ ও আরএনএর পিরিমিডিন বেসগুলি কি কি, সঠিক উত্তর দেখে নাও। ডিএনএ দেখতে পাচ্ছ, পিরিমিডিন বেসগুলি দেখতে পাচ্ছ, একটা হলো সাইটোসিন আর একটা হলো থাইমিন। ঠিক আছে, আর যদি বলা হয় আরএনএর কী হবে, আরএনএর ক্ষেত্রে পিরিমিডিন বেসগুলি দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে সাইটোসিন এবং ইউরাসিল। অর্থাৎ আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এই প্রশ্নটাও কিন্তু ঘুরে আসে যে ডিএনএ এবং আরএনএর পিরিমিডিন বেসগুলির মধ্যে আরএনএতে ব্যতিক্রম হিসেবে কোনটি থাকে, সেক্ষেত্রে উত্তর হবে ইউরাসিল। এর সঙ্গে মনে রাখবে আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, যে প্রশ্নটা বললাম সেটাই কিন্তু একটা প্রশ্ন করে দিয়েছি এখানে, তোমরা এটা খুব ভালো করে পড়ে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, যে আরএনএতে থাইমিনের পরিবর্তে কোনটি থাকে, উত্তর হবে
ইউরাসিল। 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও স্ক্রিনে। কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে? সঠিক উত্তর হয়ে যাবে মাইটোসিস। তোমরা স্ক্রিনে দেখতেই পারছো, সঠিক উত্তর হয়ে যাবে মাইটোসিস। এর সঙ্গে মনে রাখবে মিওসিসকে হ্রাস বিভাজন বলে, এমাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন বলে। দেখতে পাচ্ছ, আমি এর মধ্যে বলবো তোমাদের যে মাইটোসিসকে সদৃশ বিভাজন এটা একটু ভালো করে পড়বে, আর হলো মিওসিসকে হ্রাস বিভাজন এটা একটু ভালো করে পড়বে, খুব গুরুত্বপূর্ণ শর্টের জন্য। নেক্সট প্রশ্ন 11 নম্বর কি বলছে? ক্যারিওকাইনেসিসের সবচেয়ে ছোট দশা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে, অথবা আচ্ছা এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, মাইটোসিসের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা কোনটি? সব থেকে ছোট আর স্বল্পস্থায়ী একই মানে দাঁড়ায়, তাই প্রশ্ন দুভাবে আসতে পারে, আমি দুভাবে লিখে দিয়েছি। সঠিক উত্তর হয়ে যাবে অ্যানাফেজ দশা। নেক্সট প্রশ্ন 12 নম্বর কি বলছে? সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় যে উদ্ভিদে, সেটি হলো উত্তর হয়ে যাবে মস, ফার্ন, এই সকল উদ্ভিদ। আমি দুটি লিখে দিয়েছি, যে কোনো একটা ভালো করে পড়লেই হবে। 13 নম্বর প্রশ্ন কি বলছে? বুলবিলের মাধ্যমে জনন সম্পন্ন করে। সঠিক উত্তর হয়ে যাবে চুপড়ি আলু। পরীক্ষায় এভাবেও আসে যে চুপড়ি আলু কিসের মাধ্যমে জনন সম্পন্ন করে, সেক্ষেত্রে হবে বুলবিলের মাধ্যমে। আর এখানে প্রশ্নটা উল্টো করে দেওয়া আছে, বুলবিলের মাধ্যমে জনন সম্পন্ন করে চুপড়ি আলু। এর সঙ্গে মনে রাখবে পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে হলো পাথরকুচি, এটা আমরা সবাই জানি, পাথরকুচি হলো পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে। 14 নম্বর প্রশ্ন কি বলছে? যৌন জনন এবং অযৌন জননের একক হলো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এক্ষেত্রে দেখে নাও, যৌন জননের একক হলো গ্যামেট, দেখতে পাচ্ছ স্ক্রিনে, আর অযৌন জননের একক হলো রেণু। 15 নম্বর প্রশ্ন কি বলছে? অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো, সাধারণত তোমরা সবাই জানো যে অযৌন জনন হলো উদ্ভিদের ক্ষেত্রে ঘটে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম প্রাণী আছে যেগুলোতে অযৌন জনন সম্পন্ন হয়, যেমন অ্যামিবা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 16 নম্বর কি বলছে? যে প্রাণীটি নিষেক ব্যতীত বা অপুঞ্জনী বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হলো, সঠিক উত্তর হয়ে যাবে পুরুষ মৌমাছি বা ড্রোন। 17 নম্বর প্রশ্ন, ইস্ট ও হাইড্রার সাধারণ জনন পদ্ধতি কি? সঠিক উত্তর হয়ে যাবে কর্কটগম। পরীক্ষায় কিন্তু হয় ইস্ট বলবে, না হয় হাইড্রা বলবে, আবার অথবা দুটোই বলতে পারে। এদের জনন পদ্ধতি হলো কর্কটগম। এর সঙ্গে মনে রাখবে প্ল্যানেরিয়া এর জনন পদ্ধতি হলো পুনরুৎপাদন, স্পাইরোগারা এর জনন পদ্ধতি হলো খণ্ডীভবন, অ্যামিবা হলো দ্বিবিভাজন, ছত্রাক মাছ হলো রেণু উৎপাদন। এইগুলোর মধ্যে কিন্তু একটা শর্ট পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে। অবশ্যই এই 17 নম্বর প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবে, অবশ্যই এখান থেকে কিন্তু 1 নম্বর অথবা 2 নম্বর পরীক্ষায় পেয়ে যাবে। 18 নম্বর প্রশ্ন কি বলছে? খর্বধাবক বা অফসেট দ্বারা বংশবিস্তার করে কোন উদ্ভিদ? সঠিক উত্তর দেখতেই পারছো, উত্তর হয়ে যাবে কচুরিপানা, টোপাপানা। নেক্সট প্রশ্ন 19 নম্বর কি বলছে? একটি অন্তঃনিষেককারী মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মানুষ। ঠিক আছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে। এর সঙ্গে মনে রাখবে বহিঃনিষেককারী মেরুদণ্ডী প্রাণী হলো মাছ, কুনোব্যাং ইত্যাদি। নেক্সট প্রশ্ন 20 নম্বর কি বলছে? নিষেকের পর ফুলের ডিম্বক এবং ডিম্বাশয় কিসে পরিণত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলছে নিষেকের পরে ডিম্বক, দেখতে পাচ্ছ স্ক্রিনে, ডিম্বক এবং ডিম্বাশয় কিসে পরিণত হয়? উত্তর দেখতে পাচ্ছ, ডিম্বক এটা নিষেকের পর পরিণত হয় হলো বীজে পরিণত হয়, আর ডিম্বাশয় এটি হলো ফলে পরিণত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 20 নম্বর ভালো করে প্র্যাকটিস করবে। এর সঙ্গে মনে রাখবে ডিম্বাণু যদি বলে তাহলে ভ্রূণে পরিণত হয়। ঠিক আছে, অর্থাৎ ডিম্বক হলো বীজে, ডিম্বাশয় ফলে, আর ডিম্বাণু হলো ভ্রূণে পরিণত হয়। 21 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের শস্য হলো, উত্তর হয়ে যাবে থ্রিয়েন। এখানে দেখতেই পাচ্ছ উত্তরটা। 22 নম্বর প্রশ্ন, পুংকেশর চক্র কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে ইমাসকুলেশন। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু যদি বলে ইমাসকুলেশন কাকে বলে, সেক্ষেত্রে উত্তরটা লিখবে পুংকেশর চক্র কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে ইমাসকুলেশন বলে। ঠিক আছে, এটা বলতে পারো, পরীক্ষায় আসতেই পারে। 23 নম্বর প্রশ্ন, মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে ও মস্তিষ্কের আয়তন কমে, তা হলো, সঠিক উত্তর হয়ে যাবে বার্ধক্য। নেক্সট প্রশ্ন 24 কি বলছে? হু এর মতে বয়ঃসন্ধিকালের সময়সীমা হলো, সঠিক উত্তর হয়ে যাবে 12 থেকে 20 বছর।
এর সঙ্গে মনে রাখবে মানুষের মুখ্য বৃদ্ধিকাল হলো বয়ঃসন্ধিকাল। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি বলা হয় মানুষের মুখ্য বৃদ্ধিকাল কোনটাকে বলা হয়, বয়ঃসন্ধিকালকেই বলা হয় মানুষের মুখ্য বৃদ্ধিকাল। খুব ভালো করে প্র্যাকটিস করবে এই প্রশ্নটা। 25 নম্বর প্রশ্ন, কচু হলো এক প্রকার ড্যাশ পরাগী ফুল, উত্তরে যাবে শামুক পরাগী ফুল, দেখতেই পারছো উত্তরটা। 26 নম্বর প্রশ্ন, দ্বিনিষেক পদ্ধতি কোথায় দেখা যায়, সঠিক উত্তর হয়ে যাবে গুপ্তবীজ উদ্ভিদে। 27 নম্বর প্রশ্ন, শামুকের দ্বারা পরাগ সংযোগকে কি বলে, উত্তর হবে মেলাকোফিলি। 28 নম্বর প্রশ্ন কি বলছে, শুষণী থানকুনির জননকারী অঙ্গ হলো, সঠিক উত্তর হয়ে যাবে ধাবক বা রানার। 29 নম্বর প্রশ্ন, কন্দাল মূলের বা রসালো মূলের সাহায্যে কোন উদ্ভিদ বংশবিস্তার করে, সঠিক উত্তর হয়ে যাবে রাঙা আলু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন কি বলছে, দুটি গ্যামেটের মিলনকে কি বলে, সঠিক উত্তর হয়ে যাবে নিষেক। 31 নম্বর প্রশ্ন, ডিএনএ এর শর্করা কি নামে পরিচিত, সঠিক উত্তর হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ। এর সঙ্গে মনে রাখবে আরএনএতে উপস্থিত পেন্টোজ শর্করা হলো রাইবোজ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 32 নম্বর কি বলছে, ইন্টারফেসের যে কোনো দুটি দশার নাম লেখো, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে G1 দশা, S দশা, G2 দশা, এগুলো সবই হলো কিন্তু ইন্টারফেসের বিভিন্ন দশা। আমি 3টি লিখে দিয়েছি, তোমরা যে কোনো দুটি ভালো করে পড়ে রাখবে এখান থেকে। 33 নম্বর প্রশ্ন কি বলছে, কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি কোষের কোন অঞ্চলে সজ্জিত থাকে, সঠিক উত্তর হয়ে যাবে নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চল, একটা বললেই হবে। 34 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলে, সঠিক উত্তর হয়ে যাবে ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয়াসের যদি বিভাজন ঘটে তাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, 35 নম্বর প্রশ্ন, NOR অর্থাৎ নর অঞ্চল ক্রোমোজোমের কোন অংশে থাকে, উত্তর হয়ে যাবে গৌণ খাঁজ। বুঝতে পারলে, এই ছিল তোমাদের বাছাইকৃত 35টি এমসি শর্ট প্রশ্ন 1 নম্বরে, সেগুলো সঠিক উত্তর। এখন তোমরা দেখে নাও 25টি গুরুত্বপূর্ণ বাছাইকৃত 2 ও 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য সিলেক্ট করছি সেইগুলো। 1 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিএনএ ও আরএনএর গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। খুব ভালো করে প্র্যাকটিস করবে, এই প্রশ্নটা কিন্তু আসার মতো। 2 নম্বর প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণীর সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন, এই কোষ বিভাজন কোথায় ঘটে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখানে আমি অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু হয় 2 নম্বর, না হয় 1 নম্বরে কিন্তু পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, কোষ চক্রের সংজ্ঞা দাও, কোষ চক্রের গুরুত্ব লেখো। এখানে বিশেষ করে কোষ চক্রের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো আমি ভিভি দিয়েছি সেই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে রাখবে, তাহলে কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। 5 নম্বর প্রশ্ন, ক্রসিং ওভার বলতে কি বোঝো, কায়াজমা কি, নিউক্লিওটাইড কি। এর মধ্যে আমি বলবো ক্রসিং ওভার কাকে বলে এটা ভালো করে পড়বে, আর হলো নিউক্লিওটাইড কাকে বলে এটা একটু ভালো করে পড়বে। সহজ প্রশ্ন, সহজ উত্তর। 6 নম্বর প্রশ্ন, মাইটোসিসের দুটি গুরুত্ব লেখো। মাইটোসিসকে সদৃশ বা সমবিভাজন বলে কেন, মাইটোসিস কোথায় ঘটে। 6 নম্বর প্রশ্নটাও ঠিক আগে একটা প্রশ্ন বলেছিলাম মিওসিসের প্রশ্ন, ঠিক সেটার মতোই এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় আসে, হয় মিওসিস নয় মাইটোসিস, তাই ভালো করে প্রশ্নটা প্র্যাকটিস করে যাবে। এরপর দেখে নাও 7 নম্বর প্রশ্ন, একটি ফার্নেস জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2022 সালে মাধ্যমিক পরীক্ষা এসে গেছে, তোমাদের জন্য খুব একটা যারা 2023 সালে পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু যারা 24 সালে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, অপুঞ্জনী কাকে বলে, উদাহরণ দাও। 9 নম্বর প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশন কাকে বলে, ইহা কিভাবে সম্পন্ন করা হয়। এই 9 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, কারণ এই প্রশ্নটা কিন্তু এবার আসার সম্ভাবনা প্রায় 100%, তাই ভালো করে এটা পড়ে যাবে, হয় 2 নম্বর নয় তোমাদের 3 নম্বর নয় 1 নম্বরের শর্ট কিন্তু পেয়ে যাবে। 10 নম্বর প্রশ্ন, স্টক ও শিয়ন বলতে কি বোঝো, স্টক ও শিয়নের মধ্যে দুটি পার্থক্য লেখো। জোড় কলম বা গ্রাফটিং কাকে বলে। 11 নম্বর প্রশ্ন, অযৌন জননের একটি করে সুবিধা ও অসুবিধা লেখো। উদাহরণসহ অযৌন জননের দুটি পদ্ধতির নাম লেখো। এখানে আমি বলবো অযৌন জননের সুবিধা অসুবিধা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করো আর উদাহরণটাও ভালো করে পড়বে। 12 নম্বর প্রশ্ন, যৌনক্রম কাকে বলে, একটি উদাহরণের দ্বারা বুঝিয়ে দাও। 13 নম্বর প্রশ্ন, যৌন জননের গুরুত্ব লেখো। অযৌন জননের গুরুত্ব লেখো। অঙ্গ জননের গুরুত্ব লেখো। এখানে
নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা এই 14 নম্বর প্রশ্নটা খুবই ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে। অযৌন এবং যৌন জননের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য নিরূপণ করো। আমি এখানে বিষয়গুলো উল্লেখ করে দিয়েছি। জনিত্রী জীবের সংখ্যা, গ্যামেট উৎপাদন, অপত্য যৌনর প্রকৃতি, মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা, জনন একক। এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে পার্থক্যগুলো পড়বে। তাহলে এখান থেকে হয় 2 নম্বর নয় 3 নম্বরের দুটো বিষয় উল্লেখ করে দেবে, সেখান থেকে পার্থক্য লিখতে বলবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 14 নম্বর, ভালো করে প্র্যাকটিস করো। 15 নম্বর প্রশ্ন, ইতর পরাগযোগ এবং স্বপরাগযোগের একটি করে সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্র্যাকটিস করো। 16 নম্বর প্রশ্ন, নিষেক কাকে বলে, দ্বিনিষেক কাকে বলে, ইমাস্কুলেশন কাকে বলে। এর মধ্যে আমি বলবো নিষেক কাকে বলে এবং ইমাস্কুলেশন কাকে বলে, এটা ভালো করে পড়ো। নেক্সট প্রশ্ন অর্থাৎ 17 নম্বর প্রশ্ন কি বলছে দেখতেই পারছো। গেইটনোগামী কি, উদাহরণ দাও। অটোগামী কি, উদাহরণ দাও। স্বপরাগযোগ কাকে বলে, উদাহরণ দাও। ইতর পরাগযোগ কাকে বলে, উদাহরণ দাও। আমি এখান থেকে বলবো স্বপরাগযোগ কাকে বলে, উদাহরণ দাও। ইতর পরাগযোগ কাকে বলে, উদাহরণ দাও। এই পার্ট দুটো ভালো করে পড়ো। 18 নম্বর প্রশ্ন, পতঙ্গপরাগী, বায়ুপরাগী এবং জলপরাগী ফুলের উদাহরণসহ দুটি করে বৈশিষ্ট্য লেখো। এখান থেকে কিন্তু পরীক্ষায় খুবই ইজি প্রশ্ন, ইজি উত্তর হয়। তোমরা একবার রিডিং পড়লে সাধারণত তোমাদের মনে থাকবে, তাই বই দেখে দুটি করে বৈশিষ্ট্য পড়বে আর উদাহরণগুলো পড়ে রাখবে, একটা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। 19 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত 3টি পর্যায়ের ঘটনাগুলি বিবৃতি করো। 1 নম্বর কি বলছে, জনন কোষ বা গ্যামেট উৎপাদন, নিষেক, ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন। 20 নম্বর প্রশ্ন, কোষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি, বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির দশা কয়টি ও কি কি। 21 নম্বর প্রশ্ন, বয়ঃসন্ধিকালের 3টি বৈশিষ্ট্য লেখো, বার্ধক্য দশার বৈশিষ্ট্য লেখো। আমি এখানে বলবো বয়ঃসন্ধিকালের 3টি বৈশিষ্ট্য, এটা ভালো করে প্র্যাকটিস করার জন্য, কেননা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন কি বলছে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। 23 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের ফলে কিভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্র্যাকটিস করো। 24 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের গুরুত্ব লেখো, ইন্টারফেস দশার গুরুত্ব লেখো। 25 নম্বর প্রশ্ন, ডিএনএ এর দুটি পিউরিন ও পিরিমিডিন বেজের নাম লেখো। মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ ও টেলোফেজ দশায় ঘটা 3টি বিপরীতমুখী ঘটনা উল্লেখ করো। 25 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করো। এবং এটি ছিল তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের লাস্ট প্রশ্ন। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো ভালো লেগেছে এবং আমি বলবো তোমাদের কাছে এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে অনেক প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর আমি আগেই বলেছি যে প্রথম অধ্যায়ের জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের সাজেশন ভিত্তিক যে প্রশ্নগুলো, সেগুলো আমি পার্ট 1 এবং পার্ট 2 আগের ভিডিও দুটোতে আপলোড করে রেখেছি, যা দেখে নিও। ডেসক্রিপশন বক্স বা প্লে লিস্ট ফলো করো, সেখানে কিন্তু তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে। সেখানে দেখবে মাধ্যমিক সাজেশন, জীবনবিজ্ঞান মাধ্যমিক সাজেশন 2023 লেখা আছে, সেই প্লে লিস্টে যাও, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।